বিসমিল্লাহির রহমানির রহিম। আমি মোহাম্মদ আলিমুজ্জামান, সহযোগী অধ্যাপক, অর্থনীতি বিভাগ, শেখ লুৎফর রহমান আদর্শ সরকারি কলেজ, গোপালগঞ্জ। আজকে আমি তোমাদেরকে আমার অর্থনীতি ক্লাসে স্বাগত জানাচ্ছি। আজকে আমার ক্লাসে আলোচ্য বিষয় একাদশ শ্রেণীর অর্থনীতি প্রথম পত্রের চাহিদা অংশ। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা যদি এই চাহিদা অংশটা অধ্যয়ন করো তাহলে যে বিষয়গুলিও তোমরা শিখতে পারবা: 1 নম্বর চাহিদা ও চাহিদা বিধির ধারণা, 2 নম্বর চাহিদা বিধির ব্যতিক্রম, তারপরে চাহিদা অপেক্ষিত চাহিদা সূচি অঙ্কন, চাহিদা সমীকরণ থেকে চাহিদা রেখা অঙ্কন। প্রথমে আমরা আলোচনা করব চাহিদা বিধি। আমরা জানি যে চাহিদা বিধিটা অর্থনীতির খুব গুরুত্বপূর্ণ একটা অংশ। চাহিদা বিধি হচ্ছে অন্যান্য অপরিবর্তিত অবস্থায় কোনো দ্রব্যের দাম বাড়লে চাহিদা হ্রাস পায় এবং কোনো দ্রব্যের দাম কমলে চাহিদা বৃদ্ধি পায়। দাম এবং চাহিদার মধ্যে যে বিপরীতমুখী সম্পর্ক তাকে চাহিদা বিধি বলে। আমরা একটা গ্রাফ বা চিত্রের সাহায্যে তোমাদের এই চাহিদা বিধিটিকে বোঝানোর চেষ্টা করব। চিত্রে ভূমি অক্ষ হচ্ছে চাহিদার পরিমাণ, লম্ব অক্ষ হচ্ছে দাম। এখন দেখা যাচ্ছে দাম যখন P1 তখন চাহিদার পরিমাণ হচ্ছে Q2। এখন দাম যখন বৃদ্ধি পেয়ে P2 হয় তখন চাহিদার পরিমাণ হ্রাস পেয়ে Q1 হয়। ফলে আমরা A এবং B বিন্দু পাই। এই দুটো বিন্দু যোগ করে আমরা DD চাহিদা রেখা অঙ্কন করতে পারি। এই রেখাটা বাম থেকে ডান দিকে নিম্নগামী, অর্থাৎ বলা যায় দাম বাড়লে চাহিদা কমে, দাম কমলে চাহিদা বাড়ে, অর্থাৎ দাম এবং চাহিদার মধ্যে একটা বিপরীতমুখী সম্পর্ক বিদ্যমান, যেটা আমরা চাহিদা বিধিতে কিছুক্ষণ আগে বিবৃত করেছি। আমরা এই চাহিদা বিধিটাকে একটা চাহিদা অপেক্ষকের সাহায্যে ব্যাখ্যা করতে পারি। এখানে দেওয়া আছে একটা চাহিদা সমীকরণ Q = A - BP। এখন আমরা এই চাহিদা সমীকরণটাকে যদি দামের সাপেক্ষে অন্তরীকরণ করি তখন দেখা যাচ্ছে যে অন্তরীকরণ করার পর এই মানটা আসছে -B, যা 0-এর চেয়ে কম, অর্থাৎ ঋণাত্মক। তাহলে আমরা ওই চাহিদা ভিত্তিতে যে আমরা আগে আলোচনা করেছি যে দাম এবং চাহিদার মধ্যে বিপরীতমুখী সম্পর্ক বিদ্যমান, এটা আমরা এখানেও সেই যেহেতু এই অন্তরীকরণের মান নেগেটিভ আসছে, এখান থেকে আমরা বলতে পারি দাম এবং চাহিদার মধ্যে বিপরীতমুখী সম্পর্ক বিদ্যমান। এখন আমরা আলোচনা করব চাহিদা বিধি ব্যতিক্রম। আমরা জানি যে দাম বাড়লে চাহিদা কমে এবং দাম কমলে চাহিদা বাড়ে। দাম ও চাহিদার মধ্যে একটা বিপরীতমুখী সম্পর্ক বিদ্যমান। এখন চাহিদার ব্যতিক্রম হচ্ছে যে ক্ষেত্রে এই দাম এবং চাহিদার মধ্যে বিপরীতমুখী সম্পর্ক কাজ করে না, তাকে চাহিদা বিধি ব্যতিক্রম বলে। আমরা চাহিদা বিধি ব্যতিক্রমের মধ্যে আমরা আলোচনা করব। প্রথমে হচ্ছে গিফেন দ্রব্য। দেখো এখানে গিফেন দ্রব্যের ক্ষেত্রে ভূমি অক্ষে চাহিদার পরিমাণ, লম্ব অক্ষ হচ্ছে দাম। এখানে দেখা যাচ্ছে দাম যখন এখানে ছিল চাহিদার পরিমাণ ছিল এখানে, দাম বৃদ্ধি পেয়ে যখন এখানে যায় তখন চাহিদার পরিমাণ বৃদ্ধি পেয়ে এখানে আসে। ফলে আমরা এই যে DD চাহিদা রেখা পাই, অর্থাৎ এখানে দেখা যাচ্ছে দাম বাড়লে চাহিদা বাড়ে, দাম কমলে চাহিদা কমে, কিন্তু যেটা চাহিদা বৃদ্ধির সাথে খাপ খায় না। কেন আমরা চাহিদা বৃদ্ধিতে দেখছি যে দাম বাড়লে চাহিদা কমে, কিন্তু এখানে তার বিপরীত হচ্ছে দাম বাড়লে চাহিদা বাড়ে, দাম কমলে চাহিদা কমে। এটাকে গিফেন দ্রব্য বলা হয়। স্যার রবার্ট গিফেন প্রথম আমাদের এই দ্রব্য আমাদের আলোচনায় নিয়ে আসেন। উনি দেখান যে সমাজের নিম্নবিত্তের লোকজন যারা নিকৃষ্ট পণ্য ভোগ করে, এই সমস্ত দ্রব্যের ক্ষেত্রে দ্রব্যের দাম যখন বৃদ্ধি পায় চাহিদা বৃদ্ধি পায়, দাম যখন হ্রাস পায় চাহিদা হ্রাস পায়। আমরা একটু বোঝায় বলতে পারি যে আমাদের যেমন প্রধান খাদ্য হচ্ছে ভাত। এখন আমাদের নিম্নবিত্তের লোকজন যখন চালের দাম অত্যাধিক বৃদ্ধি পায় তখন ভাতের পরিবর্তে আলু খেতে পারে। তাহলে আলু হচ্ছে ভাতের পরিবর্তে গিফেন দ্রব্য। আরেকটা বিষয় আমরা ভ্যাবলেন দ্রব্য নিয়ে আলোচনা করব। এখানে দেখা যাচ্ছে ভূমি অক্ষের চাহিদার পরিমাণ, লম্ব অক্ষ হচ্ছে দাম। এখানেও চাহিদা রেখাটা বাম থেকে ডান দিকে ঊর্ধ্বগামী, অর্থাৎ দাম বৃদ্ধির সাথে সাথে ভ্যাবলেন দ্রব্যের চাহিদাও বৃদ্ধি পায়। এখানে ভ্যাবলেন দ্রব্য উদাহরণ দেওয়া হচ্ছে হীরা, স্বর্ণ, দামি গাড়ি ইত্যাদি।
অর্থনীতিবিদ ও সমাজবিজ্ঞানী থমাস স্টেইন ভেবলেন প্রথমে এই ভেবলেন দ্রব্য আলোচনায় নিয়ে আসেন। তিনি দেখেন সমাজে উচ্চবিত্তের লোকজন যে বিলাস জাতীয় দ্রব্য ভোগ করে, এগুলি প্রদর্শন প্রভাব এবং সামাজিক মর্যাদা বৃদ্ধি করার কারণে সমাজে উচ্চবিত্তের লোকজন দাম বৃদ্ধির সাথে সাথে এই সমস্ত দ্রব্যের ভোগ বৃদ্ধি করেন। এই সমস্ত দ্রব্যগুলিকে বলা হচ্ছে ভেবলেন দ্রব্য। তবে তোমরা একটু খেয়াল করলে দেখবা যে গিফেন দ্রব্য এবং ভেবলেন দ্রব্যের মধ্যে একটা মৌলিক তফাৎ আছে। সেটা হচ্ছে এখানে দামের সামান্য পরিবর্তনের ফলে চাহিদা ব্যাপক পরিমাণ বৃদ্ধি পায়, কিন্তু এখানে দামের ব্যাপক পরিবর্তনের ফলে চাহিদার পরিমাণ সামান্য পরিমাণে বৃদ্ধি পায়। আর অন্যান্য ব্যতিক্রমগুলির মধ্যে আছে নিত্য প্রয়োজনীয় দ্রব্য, অভ্যাস ও রুচির পরিবর্তন, বিকল্প দ্রব্যের দামের পরিবর্তন, ভবিষ্যতে দাম কমার সম্ভাবনা। তোমরা একটু খেয়াল করে দেখো নিত্য প্রয়োজনীয় দ্রব্য। আমরা জানি যে ওষুধ এবং লবণ হচ্ছে আমাদের নিত্য প্রয়োজনীয় পণ্য ইত্যাদি। এখন এই সমস্ত দ্রব্যের ক্ষেত্রে দামের পরিবর্তন হলেও আমরা কিন্তু এর চাহিদা কোনো পরিবর্তন করতে পারি না, ফলে এখানে এই চাহিদা বৃদ্ধি কাজ করে না, অর্থাৎ এই ক্ষেত্রে চাহিদা বৃদ্ধি ভূমি অক্ষের সমান্তরাল। অভ্যাসের রুচির পরিবর্তন এখানেও চাহিদা বৃদ্ধি কাজ করে না, কেন একজন ধূমপায়ী ব্যক্তির ক্ষেত্রে সিগারেটের দাম বৃদ্ধি পাইলেও সে কিন্তু ধূমপান হ্রাস করতে পারে না। বিকল্প দ্রব্যের দামের পরিবর্তন, বিকল্প দ্রব্যের দামের পরিবর্তনের সম্ভাবনা। আমরা জানি যে বিকল্প দ্রব্যের মধ্যে আমরা উদাহরণ দিতে পারি চিনি, চা ও কফি। এখানে দেখা যাচ্ছে যে চা ও কফির ক্ষেত্রে চায়ের দামের সাথে সাথে চায়ের দাম চা ও কফি হচ্ছে বিকল্প দ্রব্য। এখন চায়ের দামের হ্রাসের সাথে সাথে যদি কফির দামও হ্রাস পায়, তাহলে চায়ের দাম হ্রাস পাওয়ার কারণে চায়ের চাহিদার যে বৃদ্ধি হওয়ার কথা ছিল সেটা হয় না, ফলে বিকল্প দ্রব্যের দামের পরিবর্তন হলে চাহিদা বৃদ্ধি কাজ করে না। ভবিষ্যতে দাম কমার সম্ভাবনা। আমরা জানি যে বর্তমানে কোনো একটা পণ্যের দাম যদি হ্রাস পেতে থাকে, আর আমরা অনুমান করতে পারি যে ভবিষ্যতে এই দ্রব্যের দামটা আরও হ্রাস পেতে পারে, তাহলে কিন্তু বর্তমানে দাম কমলেও চাহিদা বৃদ্ধি পাবে না। এখন আসো চাহিদা রেখা বাম থেকে ডান দিকে নিম্নগামী কেন। আমরা এখানে দেখব চাহিদা রেখাটা যে ভূমি অক্ষের চাহিদা পরিমাণ, লম্ব অক্ষ হচ্ছে দাম, এবং চাহিদা রেখাটা বাম থেকে ডান দিকে নিম্নগামী। এখানে বেশ কয়েকটা কারণ উল্লেখ করা হয়েছে: ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বৃদ্ধি, তারপরে প্রকৃত আয় প্রভাব, তারপরে বিকল্প প্রভাব, তারপরে দ্রব্যের ব্যবহারের পরিবর্তন, আর ক্রেতার সংখ্যা পরিবর্তন, চাহিদা রেখার ঢাল ঋণাত্মক। দেখো প্রথমে আসা যাক ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বৃদ্ধি। আমরা জানি যে ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বৃদ্ধি হচ্ছে একজন ভোক্তা কোনো একটা দ্রব্যের বিভিন্ন একক পর্যায়ক্রমে ভোগ করতে থাকলে ওই দ্রব্য থেকে প্রাপ্ত প্রান্তিক উপযোগ পর্যায়ক্রমে হ্রাস পেতে থাকে। এখানে আমরা জানি যে প্রান্তিক উপযোগের সাথে দামের একটা সম্পর্ক আছে, ফলে যেহেতু প্রান্তিক উপযোগ হ্রাস পেতে থাকে, ফলে ওই পণ্যের দামও হ্রাস পেতে থাকে, অর্থাৎ দাম হ্রাস পাওয়ার সাথে সাথে ওই দ্রব্যের ভোগের পরিমাণও বৃদ্ধি পায়, অর্থাৎ দামের সাথে চাহিদার পরিমাণের বিপরীতমুখী সম্পর্ক বিদ্যমান। প্রকৃত আয় প্রভাব। আমরা জানি যে কোনো একটা দ্রব্যের দাম যখন হ্রাস পায়, একজন ভোক্তা তার পূর্বের বাজেটে বেশি পরিমাণ দ্রব্য ক্রয় করতে পারে, অর্থাৎ দাম কমলে চাহিদার পরিমাণ বৃদ্ধি পায়। বিকল্প প্রভাব। আমরা জানি বিকল্প দ্রব্যের মধ্যে উদাহরণ দেওয়া যায় চিনি ও গুড়। এখন গুড়ের দাম যদি স্থির থেকে চিনির দাম হ্রাস পেতে থাকে, তাহলে কিন্তু দেখা যাবে যে ভোক্তা চিনির দাম হ্রাস পাওয়ার কারণে এর ব্যবহার বৃদ্ধি করবে, অর্থাৎ বিকল্প প্রভাবের কারণে দাম কমলে চাহিদা বৃদ্ধি পায়। দ্রব্যের ব্যবহারের পরিবর্তন। আমরা জানি কোনো পণ্যের যখন দাম হ্রাস পায়, তখন ওই পণ্যটা বহুমুখী ব্যবহার হয়, ফলে দাম হ্রাস পেলে চাহিদার পরিমাণ বৃদ্ধি পায়। ক্রেতার সংখ্যা পরিবর্তন। এখানেও বলা যায় কোনো একটা দ্রব্যের দাম যখন হ্রাস পায়, তখন ওই দ্রব্যটা অনেক ক্রেতার ক্রয় ক্ষমতার মধ্যে চলে আসে, অর্থাৎ ক্রেতার সংখ্যা বৃদ্ধি পায়, অর্থাৎ দাম কমলে চাহিদার পরিমাণ বৃদ্ধি পায়। চাহিদা রেখা ঢাল ঋণাত্মক।
আমরা কিন্তু চাহিদা বিধিতে এখানে বিষয়টা আলোচনা করেছি, সেখানে আমরা দেখাইছি একটা চাহিদা সমীকরণকে আমরা দামের সাপেক্ষে অন্তরীকরণ করলে যে তার আমরা অন্তরীকরণ করে তার ঢাল বের করতে পারি। এখানে দেখা যায় যে ঢালটা ঋণাত্মক ইত্যাদি কারণে আমরা বলতে পারি চাহিদা রেখা বাম থেকে ডান দিকে নিম্নগামী। এখন আসো আমরা এই চাহিদা সম্পর্কে কতগুলি গাণিতিক উদাহরণ উপস্থাপন করব। এখানে একটা চাহিদা ফাংশন দেওয়া হয়েছে যেটা হচ্ছে q = 10 - 2p, একটা চাহিদা সমীকরণ। আমরা এই চাহিদা সমীকরণে p এর বিভিন্ন মান বসিয়ে চাহিদা পরিমাণ বের করব। তোমরা একটু লক্ষ্য করো, p এর মান যখন 1 তখন চাহিদা পরিমাণ 8, p এর মান যখন 2 চাহিদা পরিমাণ 6, p এর মান যখন 3 তখন চাহিদা পরিমাণ 4। এখন দাম এবং চাহিদার পরিমাণ একটা সূচিতে বসে চাহিদা সূচি তৈরি করব। এখানে আমরা দেখতে পাচ্ছি দাম যখন 1 চাহিদা পরিমাণ হচ্ছে 8 একক, ফলে আমরা এ বিন্দু পাই। এভাবে দাম বৃদ্ধির সাথে সাথে চাহিদার পরিমাণও হ্রাস পায়, ফলে আমরা বি এবং সি বিন্দু পাই। এখন আমরা একটা গ্রাফ পেপারে এই বিন্দুগুলো উপস্থাপন করার চেষ্টা করব। ভূমি অক্ষে চাহিদা পরিমাণ, লম্ব অক্ষ হচ্ছে দাম। এখন দেখা যাচ্ছে দাম যখন 1 টাকা ছিল তখন চাহিদা পরিমাণ ছিল 8 একক, ফলে আমরা এ বিন্দু পাই। দাম যখন 2 টাকা তখন চাহিদা পরিমাণ হলো 6 একক, ফলে আমরা বি বিন্দু পাই। দাম যখন 3 টাকা তখন চাহিদা পরিমাণ 4 একক, ফলে আমরা সি বিন্দু পাই। এখন এই বিন্দুগুলো আমরা যোগ করে এ বি সি বিন্দু যোগ করলে ডিডি চাহিদা রেখা অঙ্কন করতে পারি। এই রেখাটা বাম থেকে ডান দিকে নিম্নগামী, অর্থাৎ আমরা চাহিদা বিধির মধ্যে যেমন পেয়েছি দাম এবং চাহিদার মধ্যে বিভিন্ন সম্পর্ক বিদ্যমান। এই যে চাহিদা রেখাটা বাম থেকে ডান দিকে নিম্নগামী, এটা একই অর্থ প্রকাশ করে। এখন আমরা চাহিদা বিধির একটা বিশেষ চাহিদা রেখার কথা বলবো, এটা সমাপরবর্তীকার চাহিদা রেখা। এটা খুবই ইম্পর্ট্যান্ট, তোমরা ভালোভাবে লক্ষ্য করবা। প্রথমে আসা যাক সমাপরবর্তীকার চাহিদা কাকে বলে, চাহিদা রেখা কাকে বলে। এটা সংজ্ঞা হচ্ছে পরবর্তীকার চাহিদা রেখা হচ্ছে এমন একটি রেখা যে রেখা বিভিন্ন বিন্দুতে থেকে চাহিদা পরিমাণ ও দামের উপরে আমরা যদি কতগুলি আয়তক্ষেত্র অঙ্কন করি, এই আয়তক্ষেত্রগুলির ক্ষেত্রফল সর্বত্র সমান। এই ধরনের চাহিদা রেখাকে সমাপরবর্তীকার চাহিদা রেখা বলে। আমরা একটু গ্রাফে এগুলি একটু উপস্থাপন করার চেষ্টা করছি। ভূমি অক্ষের চাহিদা পরিমাণ, লম্ব অক্ষ হচ্ছে দাম। তোমরা লক্ষ্য করো চাহিদা রেখাটা বাম থেকে ডান দিকে নিম্নগামী। আমরা কিন্তু সংজ্ঞার মধ্যে বলেছি যে সমাপরবর্তীকার চাহিদা রেখা হচ্ছে এমন একটি রেখা যে রেখার বিভিন্ন বিন্দু থেকে ভূমি এবং লম্ব অক্ষে আয়তক্ষেত্র অঙ্কন করলে এই আয়তক্ষেত্রের ক্ষেত্রফল সর্বত্র সমান। তোমরা একটু লক্ষ্য করো, আমরা এখান থেকে যদি এখানে চাহিদা পরিমাণ এবং এর পাশে হচ্ছে দাম এখানে আয়তক্ষেত্র অঙ্কন করি, আবার যদি আমরা এই বিন্দু থেকে চাহিদা পরিমাণ এবং দামের উপর আয়তক্ষেত্র অঙ্কন করি, তাহলে এই ক্ষেত্রফলগুলি সর্বত্রই সমান। এটা হচ্ছে সমাপরবর্তীকার চাহিদা রেখার বিশেষ একটা বৈশিষ্ট্য। আরও কয়েকটা বৈশিষ্ট্য আমরা উল্লেখ করব। এখানে সমাপরবর্তীকার চাহিদা রেখা একটা উদাহরণ দেওয়া হয়েছে, গড় স্থির খরচ রেখা। এটা একটা সমাপরবর্তীকার চাহিদা রেখা। আর এই কয়েকটা বিশেষ বৈশিষ্ট্য আছে, তোমরা একটু খেয়াল করো। ইহা ভূমি বা লম্বাক্ষকে ছেদ করে না, ইহা স্থিতিস্থাপকতা এককের সমান, ইহার বিভিন্ন বিন্দুতে অঙ্কিত আয়তক্ষেত্রের ক্ষেত্রফল সমান। যা আমরা সংজ্ঞার মধ্যে বলেছিলাম এই কথাটা, যে বিভিন্ন বিন্দুতে অঙ্কিত আয়তক্ষেত্রের ক্ষেত্রফল সমান। এখন আমরা সমাপরবর্তীকার চাহিদা রেখার একটা গাণিতিক উদাহরণ দিব। এখানে দেখো যে এই যে সমাপরবর্তীকার চাহিদার একটা সমীকরণ ধরছি আমরা, PQ = 12। এখানে এই সমীকরণ থেকে আমরা একটা চাহিদা রেখা অঙ্কন করব। এখানেও সেই পূর্বের চাহিদা সমীকরণের মতো আমরা দামের বিভিন্ন মান বসাইছি 1, 2, 3 দিয়ে বসিয়ে আমরা চাহিদার পরিমাণ বের করছি। দাম যখন 1 টাকা চাহিদা পরিমাণ 12 একক, দাম যখন 2 টাকা চাহিদা পরিমাণ 6 একক, দাম যখন 3 টাকা চাহিদা পরিমাণ 4 একক। এখন এই মান থেকে আমরা একটা চাহিদা সূচি অঙ্কন করব। এখানে দেখাচ্ছে দাম, আর এখানে হচ্ছে চাহিদা পরিমাণ। আর এখানে আমরা দাম যখন 1 টাকা চাহিদা পরিমাণ 12 একক, ফলে আমরা এ বিন্দু পাই। এভাবে দাম যখন 2 টাকা চাহিদা পরিমাণ 6 একক তখন বি বিন্দু পাই। দাম যখন 3 টাকা চাহিদা পরিমাণ 4 একক সি বিন্দু পাই। এখন আমরা এ বি সি এ ডি বিন্দুগুলো আমরা একটা সমীকরণে গ্রাফে বসিয়ে আমরা এই সমাপরবর্তীকার চাহিদা রেখার সমীকরণ অঙ্কন করব, যেটি ভূমি অক্ষের চাহিদা পরিমাণ, লম্ব অক্ষের দাম। দেখা যাচ্ছে যে এই রেখাটা সমাপরবর্তী চাহিদা রেখা বাম থেকে ডান দিকে নিম্নগামী, এবং এই রেখা কখনো ভূমি বা লম্ব অক্ষকে ছেদ করে না। এবার আমরা আলোচনা করব চাহিদা সংকোচন
ও প্রসারণ এবং চাহিদা হ্রাস বৃদ্ধি। এটা অর্থনীতি চ্যাপ্টারের গুরুত্বপূর্ণ একটা অংশ। প্রথমে আসা যায় চাহিদার সংকোচন এবং প্রসারণ বলতে তোমরা কি বুঝো। আমরা চাহিদার সংকোচন ও প্রসারণের চাহিদা বৃদ্ধির সাথে এই আলোচনার অনেকটা মিল আছে। আমরা যেমন বলছিলাম দামের পরিবর্তনের ফলে চাহিদা যে পরিবর্তন হয় তাকে চাহিদার সংকোচন প্রসারণ বলে। অর্থাৎ এখানে গ্রাফের মাধ্যমে আমরা যদি একটু দেখি, ভূমি অক্ষের চাহিদার পরিমাণ, লম্ব অক্ষ হচ্ছে দাম। এখন দাম যখন OP1 ছিল তখন চাহিদার পরিমাণ ছিল OQ2, ফলে আমরা B বিন্দু পাই। আবার দাম বৃদ্ধি পেয়ে যখন OP2 হয় এবং চাহিদার পরিমাণ হ্রাস পেয়ে OP1 হয় তখন A বিন্দু পাই। তাহলে দাম OP1 থেকে OP2 তে বৃদ্ধি পাওয়ার কারণে চাহিদার পরিমাণ OQ2 থেকে OQ1 এ হ্রাস পায়। এই যে Q1 Q2 পরিমাণ হ্রাস পেল এটাকে চাহিদার সংকোচন বলে। আবার দাম OP2 থেকে হ্রাস পেয়ে যখন OP1 হয় তখন চাহিদার পরিমাণ O1 থেকে বৃদ্ধি পেয়ে OQ1 থেকে বৃদ্ধি পেয়ে OQ2 হয়। এই যে Q1 Q2 পরিমাণ চাহিদার পরিমাণ বৃদ্ধি পেল একে চাহিদার প্রসারণ বলে। এখন আমরা আলোচনা করব চাহিদার হ্রাস বৃদ্ধি। চাহিদার সংকোচন প্রসারণের সাথে চাহিদার হ্রাস বৃদ্ধির আলোচনার একটা মৌলিক তফাৎ আছে। এখানে আমরা বলছিলাম দামের পরিবর্তনের ফলে চাহিদার পরিবর্তন হয়। এখানে কিন্তু ভিন্ন বিষয়। এখানে দাম বিবেচ্য পণ্যটি দাম অপরিবর্তিত অবস্থায় চাহিদা অন্যান্য নির্ধারক সমূহ যেমন ভোক্তার আয়, রুচি, সময় ইত্যাদি যে কোনো একটা পরিবর্তনের ফলে চাহিদা হ্রাস বৃদ্ধি ঘটে। আমরা এই যে চাহিদা নির্ধারক সমূহের মধ্যে আমরা যদি আমরা বলছি চাহিদা নির্ধারক সমূহ হচ্ছে ভোক্তার আয়, রুচি, সময়। আমরা এখান থেকে আয়টাকে বিবেচনা করলাম। আয় পরিবর্তনের ফলে যে চাহিদার যে পরিবর্তন হয় তাকে চাহিদা হ্রাস বৃদ্ধি বলে। আমরা একটি গ্রাফের মাধ্যমে বোঝানোর চেষ্টা করব। তোমরা খেয়াল করো, ভূমি অক্ষের চাহিদার পরিমাণ, লম্ব অক্ষের হচ্ছে দাম। এখন দেখা যাচ্ছে আমরা বলছি বিবেচ্য পণ্যটির দাম হচ্ছে স্থির, অর্থাৎ এখানে P0 হচ্ছে বিবেচ্য পণ্যটার স্থির দাম। এখন P0 পণ্যটির দাম যখন P0 ছিল তখন ভোক্তার চাহিদার পরিমাণ ছিল D নট নি ডট, ফলে আমরা চাহিদার পরিমাণ পাই OQ নট, 0Q নট। এখন দাম স্থির থেকে ভোক্তার আয় যখন বৃদ্ধি পায় তখন দেখা যায় চাহিদা রেখাটা D নট থেকে D1 D1 থেকে ডান দিকে স্থানান্তরিত হয়। ফলে ভোক্তার প্রাথমিক চাহিদা OQ নট থেকে বৃদ্ধি পেয়ে OQ1 হয়। এই যে Q নট থেকে Q1 পরিমাণ চাহিদা Q নট এবং Q1 পরিমাণ বৃদ্ধি একে চাহিদা বৃদ্ধি বলে। আবার লক্ষ্য করো, ভোক্তার আয় যখন হ্রাস পায় তখন D নট চাহিদা রেখাটা বাম দিকে স্থানান্তরিত হয়ে D2 হয়। ফলে চাহিদার পরিমাণ OQ নট থেকে হ্রাস পেয়ে OQ2 হয়। ফলে এই Q নট Q2 পরিমাণ হ্রাস পাওয়াকে চাহিদা হ্রাস বলে। এখন আসো চাহিদা চ্যাপ্টারের অন্যতম একটা গুরুত্বপূর্ণ আলোচনা, পরিবর্তক দ্রব্য ও পরিপূরক দ্রব্য। প্রথমে আসা যাক পরিবর্তক দ্রব্য বলতে আমরা কি বুঝি। দুইটা দ্রব্য ভোগ করে যদি আমরা প্রায় একই রকম উপযোগ পাই তখন দ্রব্য দুটিকে পরস্পরের পরিবর্তক দ্রব্য বলে। যেমন চিনি ও গুড়। আমরা জানি চিনি ও গুড় আমরা ভোগ করে একই ধরনের উপযোগ আমরা পেয়ে থাকি। পরিবর্তক দ্রব্যটাকে আমরা একটা গ্রাফের সাহায্যে উপস্থাপন করার চেষ্টা করব। যেটা ভূমি অক্ষের চাহিদা, গুড়ের চাহিদা পরিমাণ, লম্ব হচ্ছে চিনির দাম। এখন চিনির দাম যখন P1 তখন গুড়ের চাহিদা Q1। এখন চিনির দাম বৃদ্ধি পেয়ে যখন P2 হয় তখন গুড়ের চাহিদা বৃদ্ধি পেয়ে Q2 হয়। ফলে আমরা A এবং B বিন্দু পাই। A এবং B বিন্দু যোগ করে আমরা DD চাহিদা রেখা পাই। ফলে দেখা যাচ্ছে পরিবর্তক দ্রব্যের চাহিদা রেখা বাম থেকে ডান দিকে ঊর্ধ্বগামী, অর্থাৎ পরিবর্তক দ্রব্যের ক্ষেত্রে পণ্যের পরিবর্তক দ্রব্যের দাম বাড়লে এর বিকল্প দ্রব্যের চাহিদাও বৃদ্ধি পায়। ফলে এই চাহিদা রেখাটা ঊর্ধ্বগামী হয়। আসলে এখন পরিপূরক দ্রব্য সংজ্ঞা হচ্ছে যে দুইটা দ্রব্যের মধ্যে, দুই বা ততোধিক দ্রব্যের মধ্যে একটা দ্রব্যের ভোগ বৃদ্ধি করলে সাথে যদিও অন্য এক বা একাধিক দ্রব্যের ভোগ বৃদ্ধি করতে হয় তাকে পরিপূরক দ্রব্য
বলে। আমরা জানি যেমন পেট্রোল ও মোটর গাড়ি, অর্থাৎ তোমার গাড়ি চালাতে হলে তোমাকে পেট্রোল খরচ বহন করতে হবে। ফলে আমরা এই পেট্রোল ও মোটর গাড়ি একটা অপরটা পরিপূরক দ্রব্য। আমরা গ্রাফের মাধ্যমে উপস্থাপন করার চেষ্টা করব। যেটা ভূমিক হচ্ছে মোটর গাড়ির চাহিদা, লম্বক হচ্ছে পেট্রোলের দাম। পেট্রোলের দাম যখন কম ছিল P1, তখন চাহিদার পরিমাণ বেশি ছিল, ফলে আমরা D বিন্দু পাই। পেট্রোলের দাম যখন বৃদ্ধি পেয়ে P2 হয়, তখন চাহিদার পরিমাণ হয় Q1, ফলে C বিন্দু পাই। ফলে আমি C এবং D বিন্দু যোগ করে আমরা DD চাহিদা রেখা পাই। দেখা যাচ্ছে এই চাহিদা রেখাটা বাম থেকে ডান দিকে নিম্নগামী। ফলে পরিবর্তিত দ্রব্যের চাহিদা এবং পরিপূরক দ্রব্যের চাহিদার মধ্যে মৌলিক পার্থক্য হচ্ছে পরিবর্তিত দ্রব্যের চাহিদা রেখা বাম থেকে ডান দিকে ঊর্ধ্বগামী, আর পরিপূরক দ্রব্যের চাহিদা রেখা বাম থেকে ডান দিকে নিম্নগামী। এখানে আমরা নিচে উদাহরণ দিয়েছি। পরিবর্তিত দ্রব্য হলো চা ও কফি, চিনি ও গুড়, আর পরিপূরক দ্রব্য হচ্ছে চা ও চিনি, পেট্রোল ও গাড়ি। এখানে তোমাদের একটা বাড়ির কাজ দেওয়া হয়েছে, নিঃসন্দেহে তোমরা খেয়াল করবা। আমরা যে আলোচনার আগে আলোচনায় আমরা দুটো উদাহরণ দিয়েছি, যে সমীকরণ প্রদত্ত আছে, সেখান থেকে চাহিদা রেখা অঙ্কন, চাহিদা বা যোগান রেখা অঙ্কন করো। তোমরা যদি আগে গাণিতিক সমস্যা দুটো ভালোভাবে লক্ষ্য করো, তাহলে এখান থেকেও এই সমীকরণ থেকেও তোমরা চাহিদা বা যোগান রেখা অঙ্কন করতে পারবা। তোমাদেরকে ধন্যবাদ জানিয়ে আজকে আমার ক্লাস শেষ করছি। তোমরা জানো সারা পৃথিবীতে একটা করোনা মহামারী চলছে। তোমরা এই মহামারী থেকে নিজেদের সুস্থ রাখার জন্য স্বাস্থ্যবিধি মেনে চলবা। নিজে সুস্থ থাকবা, পরিবারকে সুস্থ রাখবা, রাষ্ট্রকে সুস্থ রাখবা। সবাইকে ধন্যবাদ।